ঘরের মধ্যে এসে মিঠিকে অপমান করলো রশ্মি ও বর্ষা। রেগে গেল মিঠি। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী কৃষাণুকে বলে, দেখো কৃষাণু, আসলে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার স্যাপার আছে। তোমার বাবা মা প্রথমবার আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাদের খাবার দাবার সকল কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাই আমি ভাবছিলাম আর কি, একটু সময় যদি তুমি আমাদেরকে দিতে তাহলে আমরা সবটা সামলে নিতে পারতাম। তার মধ্যে দিদিভাই বাড়িতে নেই, দিদিভাই থাকলে হয়তো বা সব কিছু নিজের হাতে সামলে নিতে পারতো, আমি তো একা হাতে কোনো কিছু করতে পারবো না। বাবিল তখন বলে, মা তুমি কিন্তু রীতিমতো কৃষাণুকে অপমান করে কথা বলছো। ওর বাবা মা আসবে এতে তোমরা খুশি হবে তা না, তোমরা বলছো ওর বাবা মা যেন এ বাড়িতে না আসে। ওর বাবা মা কি খাওয়ার জন্য এই বাড়িতে আসবে? এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। নতুন তখন কৃষাণুকে বলে, দেখো কৃষাণু, তুমি আমাদের ওপর রাগ করে থেকো না, আমাদেরকে একটু বোঝার চেষ্টা করো। তখনই আবার কৃষাণু বলে, আপনারা কিসের অ্যারেঞ্জমেন্ট করবেন? আমি তো বললাম ওনারা কিছু খাবে না, বিকালবেলা আসবে, আপনাদের এসব বিষয় নিয়ে না চিন্তা করতে হবে না। তো শুধুমাত্র মিঠিকে দেখার জন্য আসবে, এছাড়া আর কিছুই তো দেখবে না। তখনই আবার বর্ষা তাকিয়ে থাকে কমলিনীর দিকে। মামুনি, তুমি এভাবে কেন বলছো? কৃষাণু যেহেতু চাচ্ছে তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, আসুক না। আর আমি তো আছি, আমি তোমার সব দিকটা সামনে নিতে পারবো। পিসিমণি যদি না আসতে পারে, আমাকে সব কিছু তুমি বুঝিয়ে দিও, রান্নাঘরে কী কাজ বাজ রয়েছে সকল কিছু আমি করে নিতে পারবো। কিন্তু তবু তুমি কৃষাণুকে এভাবে অপমান করো না। কৃষাণু মিঠিকে অনেকভাবে হেল্প করেছে, এত কিছু হয়ে যাওয়ার পরও মিঠিকে মেনে নিয়েছে। এখন তার বাবা মা আসবে, তোমরা এটা মেনে নিতে পারবে না? এটা কিন্তু একদম উচিত নয়। আমি সব কাজে হেল্প করব, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কমলিনী বর্ষার দিকে তাকিয়ে বলে, এত বছর যাবত তো আমি এই বাড়িতে আছি, তাই আমি জানি আমার কোন কাজে কে হেল্প করবে না সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কৃষাণু তখন বলে, আমি এখন স্পষ্ট বুঝতে পারছি, আসলে হয়তোবা আপনারা কোনোভাবে আমাকে ইগনোর করার চেষ্টা করছেন। আর সাধারণত আমার বাবা মা আসার জন্য আপনাদেরকে এতবার রিকোয়েস্ট করতে হচ্ছে। একসময় কিন্তু আপনারাই আমাকে বলেছিলেন, কিন্তু আজকে আমি নিজের মুখে সবটা স্বীকার করার পরও আপনারা মেনে নিচ্ছেন না কেন? তখনই কমলিনী বলে, কৃষাণু বাবা, আমাদেরকে তুমি প্লিজ ভুল বুঝো না। তখন আবার কৃষাণু বলে, ভুল বুঝার সে জায়গাটা তো তৈরি আপনারাই করে দিচ্ছেন, আমি কি করে দিচ্ছি নাকি? আপনারাই তো দূরত্ব বাড়িয়ে দিচ্ছেন দিনের পর দিন। আমার বাবা মাকে আমি সব কিছুই বলে দিয়েছি, এখন তারা চাচ্ছে দেখার জন্য, আমি তাদেরকে আর কতটা আটকে রাখবো? আপনারা কি একবার ভেবে দেখেছেন? আমি তো বলছি না আপনাদের বাড়িতে এসে খাবার দাবার খাবো, ওরা শুধুমাত্র মিঠিকে দেখার জন্য আসবে, ওরা তো আর বারবার আসবে না। তখনই বাবিল বলে, কৃষাণু দেখো, আমি জানি না আমি কি বলবো, কিন্তু আমি কিন্তু তোমার পক্ষ নিয়ে কথা বলছি। মা তুমি প্লিজ আর কোনোভাবেই ওদেরকে না করো না, ওদেরকে আসার জন্য বলো, ওরা আসবে, ওদের খাবার দাবার সকল কিছুই করবো আমরা ব্যবস্থা, কিন্তু ওকে এভাবে অপমান তুমি করো না। কৃষাণু তখন বলে, কিন্তু আমি তো খাবার দাবারের কথা বলছি না, ওরা তো এসে ডিনার করবে না, জাস্ট বিকালবেলা আসবে, মিঠিকে একবার দেখবে, তারপর চলে যাবে, দ্যাটস ইট। এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা এই বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে বড় করার চেষ্টা করছেন। বেশ, আপনারা যেহেতু চাচ্ছেন না আমার বাবা মা না আসুক, তাহলে সেটাই হবে। আমি তাহলে আজকে এখান থেকে উঠে পড়ি, তাই না? এই বলে তখন কৃষাণু ভীষণ রকম রাখতে শুরু করে। তখনই নতুন বলে, দেখো কৃষাণু, এভাবে রাগ করে থেকো না। কৃষাণু তখন বলে, রাগ করাটা স্বাভাবিক না, কেন আপনারা আমাকে এভাবে ইগনোর করছেন? বর্ষা তখন বলে, দেখো কৃষাণু, এভাবে রাগ করে চলে যেও না। আসলে মামুনি তারা ভয় পাচ্ছে যে তোমার বাবা মা দেখে যাবে যদি তুমি আবার পরে বিয়ে না করো। কৃষাণু বলে, এই কথাটা এখন উঠছে কেন? এটিকে আমি নিজে পছন্দ করেছি। এদিকে নতুন তখন বলে, দেখো কৃষাণু, তোমাকে সব কিছু আমি ভেঙে বলছি, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে। দেখো বাড়িতে যেহেতু স্পেশাল গেস্ট আসবে, তার মধ্যে তোমার বাবা মা আসবে, বাড়িটা অগোছালো রয়ে গিয়েছে। এখন কমলিনী একার হাতে সব কিছু তো একা সামলাতে পারবে না, তাই তোমার কাছে একটু সময় চাচ্ছিল আর কি। আর আমরাও সময় চাচ্ছিলাম, যেহেতু মিঠি একটা কোর্স করার জন্য দিল্লি চলে যাবে, দিল্লি থেকে আসুক, তারপর ভালো করে দেখাশোনা হবে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কিছুই করবো, তাই এতটুকু সময় তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছিলাম। কিন্তু এত তুমি রেগে যাচ্ছ কেন? কৃষাণু তখন বলে, স্যার এতটা সময় তো আমি দিয়েছি, কিন্তু অন্তত আমার বাবা মার তো এতটুকু দায়িত্ব কর্তব্য আছে যে তার ছেলের বউকে একবার দেখবে, সেটাই তো আমি চাচ্ছিলাম। কিন্তু আপনারা বারবার শুধু কথা ঘুরিয়ে যাচ্ছেন। আর মিঠিকে দেখতে আসবে, আপনাদের বাড়িঘর তো আর দেখতে আসবেন না, তাই বাড়িঘরকে নিয়ে এত চিন্তা কেন করছেন আপনারা? তখনই আবার কমলিনী এবং নতুন বলে ওঠে, দেখো বাড়িটা পুরনো হয়ে রয়েছে, বাড়িটা রং করা বাকি রয়েছে, সাজগোজ বাকি রয়েছে, সব কিছুই তো করতে হবে। কৃষাণু বলে, এসবের কোনো দরকার নেই, আমার বাবা মা শুধু মিঠিকে দেখতে আসবে, আমার বাবা মা তো বারবার এখানে আসবেন না, একবারই শুধু আসবে। বড় ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে নতুন, হ্যাঁ বড় বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না কৃষাণু ছেলেটাকে কেন তোরা এভাবে অপমান করছিস? ওর বাবা মা আসতে যাচ্ছে, কেন তোরা আসতে দিচ্ছিস না? হ্যাঁ, ওদেরকে দায়িত্ব কর্তব্য বলতে কিছু নেই নাকি? একমাত্র ছেলের বিয়ে বলে কথা,
তার পুত্রবধূ কেমন হবে সেটা কি দেখবে না? ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে নতুন, তোরা তো আগে এই বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করেছিলি, কিন্তু হঠাৎ করে কী এমন হয়ে গেল যে তোরা ওদেরকে আসতে মানা করছিস? বর্ষা তখন বলে, দেখো মামুনি, সব কিছু ভুলে যাও, আমি তো আছি তাই না? আমি সব কিছু সামলে নিতে পারবো। আর কৃষাণুর মতো ছেলে হয় না। আর আমাদের মিঠিও তো দেখতে শুনতে অনেকটা সুন্দর, আর ওর একটু শরীর খারাপ, সেই জন্য দেখতে হয়তো বা একটু খারাপ লাগছে, মেকআপ করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাবিল বলে, দেখো মা, আমি কিন্তু কৃষাণুর পক্ষ নিয়ে কথা বলছি। কৃষাণুর জায়গায় যদি আমি থাকতাম না, আমি ঠিক এই কথাটাই বলতাম তোমাকে। তখন আবার কমলিনী বলে, বেশ, যেহেতু তোমরা আসতে চাচ্ছ, আমি ভেবেছিলাম হয়তো বা একটু ভালো করে অ্যারেঞ্জমেন্ট করব, তাহলে আসো বেশ, কিন্তু অবশ্যই ডিনার করতে হবে। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, তুমি এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। তখনই আবার খুশি হয়ে যায় কৃষাণু। কৃষাণু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি, আমাকে আবার বাড়ির সঙ্গে একটু কথা বলতে হবে। বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন আছে, সকলে তো একসঙ্গে দেখতে আসবে, বারবার তো আর আসবে না। নতুন তখন বলে, আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে সেটাই হবে, কিন্তু তুমি আমাকে কোনোভাবেই ভুল বুঝো না কৃষাণু। কৃষাণু তখন বলে, আমি আপনাদেরকে কোনোভাবেই ভুল বুঝছি না, কিন্তু আপনারা সেই জায়গাটা আমাকে তৈরি করে দিচ্ছেন, দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছেন। নতুন তখন বলে, এমনটা কিছুই নয়। মিটিল তখন বলে, আমি অনেকক্ষণ যাবৎ চুপ করেছিলাম, আমি এতটুকু কথা তো বলতেই পারি। বলছিলাম কি কাকিমা, কৃষাণু যেহেতু ওর পরিবারকে নিয়ে আসতে চাচ্ছে, তাহলে আসুক না, দেখে যাক মিঠিকে দেখে যাক। আমি যাচ্ছি এখন মিঠির আশীর্বাদটাও হয়ে যাক, রেজিস্ট্রিটাও হয়ে যাক, দিল্লিতে আসার পর সকল কিছুই হবে। এই কথা শোনার পর তখনই মনে মনে কী যেন চিন্তা করতে থাকে বর্ষা, মনে মনে বলতে থাকে, আমি তো কোনোভাবে হাতছাড়া করব না, মিঠির পেট থেকে আমি আসল সত্যিটা বের করে নেব। আসলে তারা কোনো না কিছু আমার থেকে লুকানোর চেষ্টা করছে। বড় ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমি তো এটাই চাচ্ছি, আশীর্বাদটুকু হয়ে যাক, সব কিছু হয়ে যাক, বিয়েটা না হয় কয়েকদিন পরে হবে। ছেলেটার মুখ গোমরা হয়ে রয়েছে, ছেলেটাকে অনেক অপমান করেছো তোমরা। এদিকে তখন আবার ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমরা তো আছি তাই না, আমরাও তো সামনে নিতে পারবো সবটা, তোমাকে একা হাতে সামলাতে হবে কেন? কুর্সি যদি নাও আসে আমরা ঠিক সামলে নিতে পারবো। কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে ওই কথা রইলো। তাহলে কৃষাণু তুমি যাও, আমরা তাহলে বন্দোবস্ত করি, তুমি কালকে ঠিক সময় চলে এসো, কিন্তু অবশ্যই ডিনার করতে হবে। তখনই কৃষাণু বলে, সেটা আপনারা কথাবার্তা বলে ফাইনাল করুন, আপনারা কি ডিনার করাতে চান কি চান না, কিন্তু এইসবের কোনো দরকার ছিল না, শুধুমাত্র বিকালে আসবো আমরা, বিকালে দেখে চলে যাব। এদিকে পরের দিন দেখা যাবে মিঠিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে মিঠিল। আর তখনই মিঠিল বলে, এভাবে মুখ গোমরা করে থাকলে হবে? আজকে তো তোকে দেখতে আসবে, এভাবে গোমরা মুখ করে থাকিস না, তোকে তো হাসি মুখে থাকতে হবে তাই না? কৃষাণু তোকে পছন্দ করে, তুই কৃষাণুকে পছন্দ করিস, এটাই তো অনেক, তোদের বিয়েটা হবে, সব কিছুই হবে। এখন আপাতত তোকে দেখে যাবে, ওদের তো একটা দায়িত্ব কর্তব্য বলতে কিছু আছে তাই না? কিছুক্ষণ পরে সেখানে চলে আসে আবার বর্ষা এসে তখন মিটিলকে বলে, মিটিল তুমি তো সকালে কিছু খাওনি, যাও না তুমি একটু খেয়ে আসো, আমি এদিকটা সামলে নিতে পারবো। মিটিল তখন বলে, আমি 16 ঘন্টা ফাস্টিং করছি, তাই আমি এখন কিছু খেতে পারবো না, তোমার যদি খেতে পায় তুমি খেতে পারো, তুমিও হয়তো বা খাওনি তাই না? তখনই আবার বর্ষা বলে, এ আবার কেমন কথা, তুমি ফাস্টিং করছো, সবেমাত্র বিয়ে হয়েছে, কিছুদিন পর তোমার বাচ্চা হবে, তোমার শরীর তো দুর্বল হয়ে যাবে, তুমি যদি এখন না খাবার দাবার খাও ঠিক মতো, তোমার কি করে হবে বলো তো, সেজন্য আমি বলছিলাম আর কি। তখনই আবার মিটিল বলে ওঠে, তুমি আমার কথা চিন্তা করছো, আমি তো নতুন এসেছি, কিন্তু তো তোমার তো 2 বছর হয়ে গিয়েছে, কই তোমার তো বাচ্চা নিয়ে কোনো প্ল্যান দেখলাম না, তুমি আমাকে নিয়ে কেন কেন কথা বলছো? তখনই বর্ষা বলে, আমি কি তোমাকে হার্ট করে ফেললাম? আসলে তুমি তো জানোই আমার ব্যাপারটা, আমি তো সব কিছুই করেছি কিন্তু হচ্ছে না। তখনই আবার মিটিল বলে, দেখো বর্ষাদি, আমি তোমাকে কিন্তু হার্ট করার চেষ্টা করছি না, কিন্তু তুমি আমাকে যেভাবে কথা বললে না, সেই জন্য আমি বললাম আর কি। দেখো আমি এসব কিছু নিয়ে না এখন কোনোভাবে প্ল্যান করছি না, আমি সবেমাত্র বিয়েটা করেছি, আমারও তো অনেক স্বপ্ন রয়েছে, সেগুলো আগে বাস্তবায়ন হোক, আর তোমার তো অনেক সময় আছে, তুমি একজন ডক্টর দেখাও না। তখনই আবার বর্ষা বলে ওঠে, জানো তো মিঠিল, আমি কিন্তু বাচ্চা খুব পছন্দ করি, আমি তো সিদ্ধান্ত নিয়েছি, তোমার বাচ্চা হলে আমি তোমার বাচ্চাকে মানুষ করব কোলে পিঠে করে। আমার না বাচ্চা ভীষণ ভালো লাগে, আমি যখন বাড়িতে যাই বস্তির আশেপাশে থেকে অনেক বাচ্চাকেই আমি নিয়ে আসি, তাদেরকে আমি খুব আদর যত্ন করি, আমার দেখতে খুব ভালো লাগে, আমার কপালে তো সেটা আর জুটবে না, তাই আমি অন্যের বাচ্চাকে লালন পালন করি। এ দেখো না, মিঠির যদি বাচ্চা হবে, মিঠিকেও আমি এভাবেই মিঠির বাচ্চাটাকে আগলে রাখবো। মিঠি তখন রেগে গিয়ে বলে, এই বাচ্চার কথাটা বারবার কেন উঠছে, তুমি কেন এই কথাগুলো বলছো? তখনই আবার বর্ষা মনে মনে বলে, ঘা লেগেছে তাই না, আমি বুঝতে পারছি মিঠি, তোমার মধ্যে কিছু না কিছু একটা চলছে, তোমরা কিছু না কিছু আমার থেকে লুকানোর চেষ্টা করছো। যে অমনি এই কথাটা বললাম আমার উপর রেগে গেলে। বর্ষা তখন বলে, ওমা সে কি কথা, এখন হবে না, পরে তো হবে তাই না? মিঠির বলে, পরে হবে সেটা দেখা যাবে, এখন এসব কথা বলার কি দরকার? তখনই আবার বর্ষা বলে ওঠে, আচ্ছা আমি কি তাহলে ভুল কিছু বলে ফেললাম? বর্ষা আবারও মিঠিলকে বলে, যাও মিঠিল তুমি কিছু খেয়ে নাও। মিঠিল বলে, এখন আমার 16 ঘন্টা হয়নি, 4টা বাজে হবে। তখনই বর্ষা বলে, সে আবার কেমন কথা, 4টা বাজে তো তারা চলে আসবে, তখন কিভাবে খাবে? মিঠিল তখন বলে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না,
আমি এক সাইডে দাঁড়িয়ে ওটস খেয়ে নিব, আমার খাবার দাবারেও তো একটু কন্ট্রোল আছে, তাই না? তখনই বর্ষা বলে, আচ্ছা যাই হয়ে যাক না কেন, আমাদের আমাদের মিঠিকে কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো, একদম লক্ষ্মী, কিন্তু ও মুখটা এরকম গোমরা করে রেখেছে কেন সেটাই বুঝতে পারছি না। মিঠির কি যে হলো না, কিছুদিন যাবত আমি দেখছি বারবার বমি করছে, মাথা ঘোরাচ্ছে, ওর মুখ দেখলেই না আমার কেমন জানি লাগে, চোখগুলো একদম গর্তের মধ্যে চলে যাচ্ছে। মিঠি তখন বলে, আমাকে নিয়ে তোমাকে না এত চিন্তা করতে হবে না, আমি আমার মতো আছি। বর্ষা তখন বলে, আচ্ছা ঠিক আছে, সব কিছু তাহলে আমি বন্ধ করে দিলাম। মামিকেও আমি বলে দিয়েছি, মামিও এক্ষুনি চলে আসবে, সকলকে ইনভাইট করা হয়ে গিয়েছে। এদিকে মিঠি চেয়ারের মধ্যে এসে বসে থাকে। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে আবার রশ্মি, অর্থাৎ বর্ষার সে আদরের মামি, যার সঙ্গে সুখ দুঃখের আলাপ করতে পারে। বর্ষা মিঠিকে বলে, মিঠি তুমি কি আমার উপর রাগ করেছো? আমি আসলে তেমন কোনো কিছু বলতে চাইনি, আসলে বাচ্চা খুব পছন্দ করি তো, তাই বাচ্চার কথাটা বারবার বলছি, এছাড়া আর কিছুই নয়। রশ্মি এসে বলে, দেখি তো আমাদের মিঠিমাকে কেমন লাগছে। কিরে মিঠি, তুই সাদা শাড়ি পরেছিস কেন? আজকে তো লাল শাড়ি পরার কথা, তোর চোখ মুখ এমন কেন? তুই সুস্থ আছিস তো? মিঠি তখন বলে, আমি সুস্থ আছি। বর্ষা তখন বলে, কেন মিথ্যে কথা বলছো? তুমি তো বমি করো, মাথা ঘোরা, এগুলো বলো না কেন?